আজকে আমরা করব হ্যালোজেনের পার্ট 2। তো পার্ট 2 শুরু করার আগে কিছু কথা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখো, ইনঅর্গানিক যে সমস্ত রিয়াকশানগুলো রয়েছে সেই রিয়াকশানগুলো মনে রাখতে গেলে তোমাদেরকে কি কি প্রসেসে এগোতে হবে সেটাও কিন্তু আজকে আমরা ব্যাখ্যা করব। তো আজকে আমরা পড়ব ক্লোরিন, আর ক্লোরিনের বিক্রিয়াগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, কিভাবে পড়লে মনে থাকবে, সেই ব্যাখ্যাও কিন্তু একই সাথে আমরা করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আজকেরটা কি পড়বো? আজকে ক্লোরিন। তো ক্লোরিনের ফার্স্ট আমাদের কি পড়তে হবে? ক্লোরিনের প্রস্তুতি। দেখো, প্রস্তুতি পড়তে গেলে কিভাবে এটাকে মনে রাখতে হবে, কিভাবে এটাকে সাজাতে হবে, একবার ভালো করে ভাবো যে প্রস্তুতিটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে সাধারণ যৌগ থেকে প্রস্তুতি, একটা শিল্প প্রস্তুতি মানে শিল্পে কিভাবে প্রস্তুত করা হয়, আর একটা হলো পরীক্ষাগার প্রস্তুতি। ঠিক আছে? তো এই তিনটে প্রস্তুতি আগে আমরা করে নেব। দেখো, একবার ভাবো যে ক্লোরিন যদি আমাকে প্রস্তুত করতে হয় তাহলে যে কোনো একটা যৌগ আমি নেব, সেই যৌগের মধ্যে অবশ্যই ক্লোরিন থাকতে হবে। তো ক্লোরিন ঘটিত যে কোনো একটা যৌগের নাম বলো, যেমন NaCl হতে পারে, HCl হতে পারে। তো দেখো, তার মানে কি HCl আর NaCl যাই হোক না কেন, তার মধ্যে কি থাকবে? আমার Cl মাইনাস। ভালো করে কি থাকবে? Cl মাইনাস। তাহলে Cl মাইনাস থেকে আমি করব Cl2। তাহলে Cl এর মাইনাসে Cl এর জারণ সংখ্যা কত? -1। তাহলে Cl2। তাহলে -1 থেকে Cl2তে কত হয় জারণ সংখ্যা? 0। তাহলে -1 থেকে 0, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে আমাকে কি প্রয়োজন? জারক। অবশ্যই ঠিক বলেছো, একটা জারকের প্রয়োজন। তো জারক কে কে আছে দেখি আমরা একটু। তো আমরা ফার্স্ট করব HCl থেকে। 1 নম্বর সাধারণ প্রস্তুতি, সাধারণ যৌগ থেকে। দেখো, প্রস্তুতিটাকে তিনটে ভাগ করে নেবে। সাধারণ যৌগ থেকে প্রস্তুতিকে তিনটে ভাগ করলে কি হবে, যে তোমার এই ভাগ তিনটে মনে থাকলেই প্রস্তুতিগুলো মনে থেকে যাবে। তো ফার্স্ট আমরা কি করছি? সাধারণ যৌগ থেকে। সাধারণ যৌগ মানে আমি নিলাম HCl। তো HCl এ Cl কত বলেছি? -1। তাহলে এখান থেকে আমরা কিভাবে কোন কোন যৌগ দিয়ে একে প্রস্তুত করতে পারবো? তো HCl থেকে দেখো আমি কি বলেছি? জারক চাই, জারক। তো জারক কারা? আমরা তো জারক জানি কে কে। K2CR2O7, KMnO4, তারপরে PbO2, MnO2, এগুলো সব হচ্ছে জারক। তো দেখো, MnO2, K2CR2O7 এরা সবাই কিন্তু আম্লিক মাধ্যমে জারণক্রিয়া ঘটায়। তো MnO2 আম্লিক মাধ্যমে জারণক্রিয়া ঘটাবে। এখানে দেখো HCl নিয়েছি, তাহলে এটা অ্যাসিড, তাহলে অ্যাসিড মাধ্যমেই আছে। তাহলে MnO2 থেকে কি কি উৎপন্ন হবে, কি কি মনে রাখবো? একদম সিম্পল ব্যাপার, যে Cl মাইনাস এটা জারক, এ কি করবে? Cl মাইনাসকে Cl2তে জারিত করবে। তাহলে Cl মাইনাস থেকে হলো Cl2। আর Mn কি হবে? Mn এখানে কত আছে? +4। তাহলে Mn সবসময় যাবে +2তে। তাহলে +2তে যদি যায়, Mn যদি +2 হয়, তাহলে এর সঙ্গে কে যুক্ত হবে? অবশ্যই অ্যানায়ন হিসাবে কে আছে এখানে? Cl মাইনাস। তাহলে এর সাথে Cl মাইনাস যুক্ত হয়ে উৎপন্ন করবে MnCl2। আর কি আছে? হাইড্রোজেন। তো হাইড্রোজেনের জন্য কি উৎপন্ন হবে? জল। একদম সেম বিক্রিয়া আর একটা করে দিই এখানে MnO2-র মতো, সেটা হচ্ছে PbO2। এটাও একটা জারক। তো PbO2 এখানে +4। PbO2 সবসময় কি হয়? +4 থেকে যেতে চায় +2তে। তাহলে HCl ছিল -1, তাহলে এটাও একদম সেম Cl2। তাহলে এখানে হবে PbCl2 H2। আরও জারক দ্রব্য আছে কে কে? KMnO4। কি উৎপন্ন হবে? Cl2 প্লাস, এখানে Mn+7 থেকে আসবে +2তে, তাহলে এখানে উৎপন্ন হবে MnCl2 প্লাস H2O। আর কি পড়ে আছে? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম থেকে কি উৎপন্ন হবে? KCl। দেখো, এখানে পটাশিয়াম ছিল বলে এই এক্সট্রা প্রোডাক্টটা হলো। নেক্সট যদি আমরা K2CR2O7 দিই, K2CR2O7, তাহলে K2CR2O7 সবসময় কি হয়? +6 থেকে ও যায় +3তে, তাহলে এখানে তো Cl2 হবেই, আর উৎপন্ন হবে CrCl3। দেখো এখানে হচ্ছে +3, এগুলো +2 +2 +2। দেখো, সবাই এরা কিন্তু তীব্র জারক। তাহলে এরা সবসময় কি করবে? HClকে Cl2তে জারিত করবে। এবার যখন আমি বিক্রিয়াগুলো লিখব, তখন আমাদের কিন্তু এটা সঙ্গে সঙ্গে মেমোরাইজড করতে হবে যে MnO2 Mn2+ হবে,
KMnO4 Mn2 প্লাস হবে, Pb যদি +4 থাকে +2 হবে, K2Cr2O7 সবসময় Cr3 প্লাস হবে। তো এইভাবে কিন্তু আমাদের মেমোরাইজড করতে হবে বিক্রিয়াগুলোকে, এগুলো মাথায় রাখতেই হবে। তো এগুলো হচ্ছে আমার সাধারণ যৌগ থেকে, এগুলো সাধারণ যৌগ থেকে আমরা প্রস্তুত করি। এবার দেখো পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করা হয়। পরীক্ষাগারে প্রস্তুতিতে কি নেওয়া হয়? সোডিয়াম ক্লোরাইড। এবার দেখো আমি কি বলেছিলাম, MnO2 দিয়ে আমি যদি জারণ করি তাহলে কি চাই সবসময়? আম্লিক মাধ্যম। HCl এর মধ্যে H+ ছিল, কিন্তু সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা সোডিয়াম ক্লোরাইড যখন আমরা নেব তখন এর মধ্যে তো আর হাইড্রোজেন নেই, তো মিডিয়াম তো আর আম্লিক হবে না, সেই জন্য বাইরে থেকে আমাকে অ্যাসিড অ্যাড করতে হবে। তো বাইরে থেকে আমরা কি অ্যাসিড অ্যাড করব না? H2SO4। আর জারক একটা নিয়ে নিলাম MnO2। অরিজিনালি আমি নিয়ে নিলে হবে না, এখানে অন্য কিছু নিলে হবে না, পরীক্ষাগার প্রস্তুতিতে MnO2ই ব্যবহার করা হয়। তো এবার দেখো একদম আগের মতোই সিম্পল, Cl এখানে কত? -1, তাহলে Cl থেকে হবে Cl2। নেক্সট আর কি আছে? Mn+2, তাহলে Mn থেকে হবে Mn, এখানে কিন্তু আর Cl2 হবে না, যেহেতু এখানে সালফেট আছে, অ্যানায়ন হিসাবে সালফেট আছে, তাহলে এখানে হবে MnSO4 প্লাস H2O তো হবেই। আর কিছু পড়ে আছে, দেখো সোডিয়াম পড়ে আছে। তো সোডিয়াম কি করবে? এই যে H2SO4 আছে তার একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। দেখো সোডিয়াম দিয়ে হাইড্রোজেন দুটো প্রতিস্থাপিত হতে পারে, আবার একটাও প্রতিস্থাপিত হতে পারে। পরীক্ষাগার প্রস্তুতিতে কি হয়? H2SO4 এর ভলিউম সবসময় NaCl এর থেকে বেশি রাখা হয়, সেই জন্য সোডিয়াম সমস্ত হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করতে পারে না। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দাও, একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দিলে কি অ্যানায়ন উৎপন্ন হবে? HSO4 ছিল, H2SO4 হয়ে গেল কি? HSO4। তাহলে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবো আমরা একটা সোডিয়াম দিয়ে, তাহলে কি উৎপন্ন হবে? NaHSO4, সোডিয়াম বাইসালফেট। তো দেখো সবগুলো কিন্তু আমার জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়াগুলো কি? আমার Cl- থাকলে উৎপন্ন হবে Cl2। এবার আমি যে জারক নেব সেই অনুযায়ী প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার আলাদা আলাদা প্রোডাক্ট উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমার পরীক্ষাগার প্রস্তুতি। নেক্সট হচ্ছে শিল্প প্রস্তুতি। শিল্প মানে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ক্লোরিন উৎপন্ন করা হয়। কেন? কারণ ক্লোরিন ঘটিত বহু যৌগ আমাদের কিন্তু কাজে লাগে, সেটাও একটু পরে বলবো কি কি যৌগ আমাদের ক্লোরিন ঘটিত কাজে লাগে। যেমন কীটনাশক, এখন একটু বলে দিই, কীটনাশক আছে DDT, নাম শুনেছি নিশ্চয়ই, গ্যামাক্সিন। তারপরে ফ্রিজে যে সমস্ত যৌগগুলো ব্যবহার করা হতো আগে, যেমন CFCগুলো, সেগুলো সবই ক্লোরিন ঘটিত। তো শিল্প প্রস্তুতিতে তাহলে আমরা দেখব ফার্স্ট প্রসেস হচ্ছে ডিকন প্রসেস। ডিকনের পদ্ধতি। তো ডিকনের পদ্ধতিতেও কিন্তু আমার জারণ করা হয়। এখানে কি দিয়ে জারণ করব? আমরা HCl কেই জারণ করব। কি দিয়ে জারণ করব না? ডাইরেক্ট বায়ু মানে অক্সিজেন দিয়ে। তো অক্সিজেন এখানে শুধু শুধু জারণ করা হয় না, অক্সিজেনের সাথে একটা ক্যাটালিস্ট দেওয়া হয়, সেটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। কিউ প্লাস আর কিউপ্রিকের মধ্যে নিশ্চয়ই তফাৎ তোমরা বোঝো। এখানে যদি +2 হয় তাহলে হবে কিউপ্রিক ক্লোরাইড। আর টেম্পারেচার ওই 723 K টেম্পারেচার, কিন্তু যেগুলো শিল্প প্রস্তুতি সেগুলো টেম্পারেচার ওইটাই দিতে হবে, অন্য কিছু দিলে কিন্তু হবে না। যদি টেম্পারেচার না মনে থাকে তাহলে শুধু তাপ লিখে দেবে, কিন্তু ভুল লিখবে না। তো ডিকনের পদ্ধতিতে কি করলাম আমরা? HClকে সেই একইভাবে HClকে কি করেছি? এখানে অক্সিজেন দিয়ে জারণ করেছি। তাহলে -1 থেকে কি উৎপন্ন হবে? Cl2। আর কি উৎপন্ন হবে? অবশ্যই H2O। তাহলে দেখো এই বিক্রিয়াগুলো মনে রাখার কি প্রসেস, যে বিক্রিয়াগুলো আমাকে মনে রাখতে গেলে কি কি ভাবতে হবে। যে আমরা যখন ক্লোরিন প্রস্তুত করব তখন ক্লোরিন ঘটিত যে কোনো একটা যৌগ নেব, সেটা NaCl হোক, HCl হোক, যাই হোক। তো ফার্স্ট আমরা HCl থেকে প্রস্তুত করেছি। Cl কোন অবস্থায় আছে? -1। তাহলে একবার মনে করো, ফার্স্ট বিক্রিয়া আমি যে কোনো জারক দিয়ে করব। MnO2 যদি নিই, MnO2 আম্লিক মাধ্যমে বিক্রিয়া করে, ভালো করে মনে রাখবে MnO2 কিন্তু আম্লিক মাধ্যমে, K2Cr2O7 আম্লিক মাধ্যমে, KMnO4 আম্লিক মাধ্যমে, এরা কিন্তু আম্লিক মাধ্যমেই বিক্রিয়া করে। যদি অ্যাসিড না থাকে তাহলে কিন্তু বাইরে থেকে অ্যাসিড সাপ্লাই করতে হবে। কেন? এখানে H+ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো ওরা কি করবে? Clকে Cl2তে
জারিত করে দেবে, যেহেতু ওরা জারক। তাহলে ফার্স্ট MnO2 কী উৎপন্ন হবে? MnO2 থেকে উৎপন্ন হবে Mn2 প্লাস, K2Cr7 থেকে উৎপন্ন হবে Cr3 প্লাস, PbO2 থেকে উৎপন্ন হবে Pb2 প্লাস, আর KMnO4 থেকে উৎপন্ন হবে Mn2 প্লাস। নেক্সট গেল আমার পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগার প্রস্তুতিতে আমাকে কি নিয়েছিলাম? সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড আর MnO2, কিন্তু যেহেতু এখানে আম্লিক মাধ্যম নেই, সুতরাং আমাকে আম্লিক মাধ্যম সাপ্লাই দিতে হয়েছে H2SO4। তো যৌগগুলো একইভাবে উৎপন্ন হয়েছে। নেক্সট শিল্প প্রস্তুতি আমরা পড়লাম ডিকনের প্রসেস। সেখানেও কি করা হয়? HCl-কে কী দিয়ে উত্তপ্ত করা হয়? অক্সিজেন সহ উত্তপ্ত করা হয়, আর অনুঘটক হিসাবে নেওয়া হয় কিউপ্রিক ক্লোরাইড। আরেকটা শিল্প প্রস্তুতি করা হয়, সেটা হচ্ছে ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ব্রাইন কি? NaCl-এর গাঢ় জলীয় দ্রবণকে বলি আমরা ব্রাইন, NaCl। NaCl-এর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে অ্যানোডে কি উৎপন্ন হয়? অ্যানোডে কি উৎপন্ন হয় জানো? অ্যানোডে উৎপন্ন হবে অ্যানায়ন, আর ক্যাথোডে উৎপন্ন হবে ক্যাটায়ন। তো NaCl-এর মধ্যে অ্যানায়ন কে? অবশ্যই Cl। তো অ্যানোডে উৎপন্ন হবে Cl2, আর ক্যাথোডে উৎপন্ন হবে Na প্লাস, মানে সরি Na আবার জলের সাথে বিক্রিয়া করে, যদিও Na জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে NaOH আর হাইড্রোজেন। তো এই হচ্ছে আমার ক্লোরিনের প্রস্তুতি। তো দেখো, আমি একটা কথা বলি, তোমাদের ইনঅর্গানিক রিয়াকশান মনে রাখতে প্রবলেম হতে পারে। আমি কি চেষ্টা করি? ইনঅর্গানিক রিয়াকশানগুলোকে একটা ট্রেন্ডে আনতে। তো তোমরাও সেই ট্রেন্ডে আনার চেষ্টা করো। দেখো, যদি না লেখো রিয়াকশান, যদি না লেখো, তাহলে কিন্তু রিয়াকশান কোনো দিনও মনে রাখবে না, কোনো কিছুতেই তুমি মনে রাখতে পারবে না। দেখো, আমরা অরিজিনালি একটা কথা আছে, আমরা সেই জিনিসই মনে রাখতে পারি যেগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করি। আমরা যদি মনে রাখার চেষ্টা না করি, আমার ইনঅর্গানিক রিয়াকশান দেখে আমি যদি পালিয়ে যাই, তাহলে কি ওই রিয়াকশান কোনো দিন মনে থাকবে? কোনো দিনও মনে রাখবে না। তুমি যে কোনো যৌগের রিয়াকশান, সেই যৌগ অনুযায়ী তার প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, এটা ইনঅর্গানিকেও চলবে, অর্গানিকেও চলবে, প্রস্তুতি আর রাসায়নিক ধর্ম। এবার প্রস্তুতি যেগুলো করলে, সেগুলো কোন কোন যৌগ থেকে প্রস্তুত হলো, সেগুলো একটু মেমোরাইজ করব। তো সেইটা মেমোরাইজ করলেই আমার কিন্তু পরের যে প্রসেসটা, সেটা কিন্তু মনে থেকে যাবে। তো মনে রাখার এটা হচ্ছে একটা কৌশল। কি করতে হবে? তোমাকে খাতায় লিখতে হবে, এবং একদম সিমিলার ওয়েতে লিখতে হবে। যে দেখো, আমি কেমন করে লিখেছি প্রতিটার ক্ষেত্রে, আমি জারক হিসাবে ব্যবহার করেছি, প্রতিটার ক্ষেত্রে কীভাবে লিখেছি, সব Cl2গুলোকে আগে লিখেছি। তারপরে কি করেছি? যে এদের থেকে যে যৌগগুলো উৎপন্ন হবে, সেগুলোকে তারপরে লিখেছি। এবার বাদবাকি যে প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো তো আমার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো সুতরাং তোমাকে যদি ইনঅর্গানিক রিয়াকশান মনে রাখতে হয়, তাহলে তাকে নিয়ে ভাবতে হবে, তাকে নিয়ে কবিতা বানাতে হবে, তাকে নিয়ে গান বানাতে হবে, তাকে নিয়ে ছন্দ বানাতে হবে, তবে কিন্তু ইনঅর্গানিক রিয়াকশান ভালো করে মনে রাখতে পারবে। চলো, এবার আমরা দেখব ক্লোরিনের রাসায়নিক ধর্ম। তো এই কটা টাইপস এখন আমরা শিখব। তো দেখো, প্রতিটা টাইপস আমি বলবো, এবং প্রতিটা টাইপসকে মনে রাখার মতো পজিশানে তোমাদেরকে নিয়ে আসবো, যদি তুমি ধৈর্য ধরে আরেকটু আমার সঙ্গে থাকো। তুমি আমাকে সময় দাও, আমি তোমাদের রিয়াকশান মনে করিয়ে দেব, একদম কনফার্ম। তো ফার্স্ট দেখো, জারণ ধর্ম। তো ক্লোরিন নিজে একটা জারণ। আমরা কী স্টার্ট করব? সবসময় ক্লোরিনকে আগে লিখব Cl2 প্লাস সোডিয়াম নাইট্রাইট প্লাস জল। নেক্সট বিক্রিয়া Cl2 প্লাস সোডিয়াম সালফাইড Na2SO3 প্লাস জল। নেক্সট Cl2 প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জল। 4 নম্বর Cl2 প্লাস I2 প্লাস জল। দেখো, এই চারটে বিক্রিয়া একদম সেম। তাহলে কী হবে? ক্লোরিন তো সবসময় -1-এ যাবে, তাহলে সোডিয়াম নাইট্রাইট যদি জারিত হয়, কি উৎপন্ন হবে? একদম মন্ত্রের মতো মনে রাখতে হবে। সোডিয়াম নাইট্রাইট হয় সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফাইড হয় সোডিয়াম সালফেট, সালফার ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হবে সালফেট, I2 থেকে উৎপন্ন হবে আয়োডেট। তো এগুলো কিন্তু একদম
মন্ত্রের মতো মনে রাখতে হবে। তারপরে উপাসের রিয়াকশান কীভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে সোডিয়াম নাইট্রেট থেকে উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট। সালফাইড থাকলে সালফেট, যে কোনো জারক দ্রব্যের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, আয়োডিন বাদ দিয়ে। সালফার ডাইঅক্সাইড থাকলে ও যদি কোনো জারকের সাথে বিক্রিয়া করে তাহলে ওকে কিন্তু সালফার ডাইঅক্সাইড +4 আছে, ওখান থেকে +6, তো সালফেট হবে। তো দেখো এখানে কি কি উৎপন্ন হবে। আমরা সোডিয়াম নাইট্রাইট আগে লিখব, আগে এই যৌগটার প্রোডাক্ট লিখব, আরে দূর, এই যৌগটার প্রোডাক্ট লিখব। তো সোডিয়াম নাইট্রাইট উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট। নেক্সট Cl2 থেকে উৎপন্ন হবে HCl। ব্যাস, প্রোডাক্ট আমার কমপ্লিট। তো Cl2 জন্য উৎপন্ন হবে HCl, কেন Cl -1 যেতে হবে, আর সোডিয়াম নাইট্রাইটটা হবে সোডিয়াম নাইট্রাইট। তাহলে সোডিয়াম সালফাইড কি উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট প্লাস সেই HCl। হচ্ছে কি না, একই রকম সব। তাহলে সালফার ডাইঅক্সাইড থেকে সালফেট, দেখো সালফেট এখানে সবসময় একটা ক্যাটায়ন ছিল, এখানে তো আর কোনো ক্যাটায়ন নেই। তাহলে এই হাইড্রোজেনকেই যে ক্যাটায়নটা, সেই হাইড্রোজেন ক্যাটায়নই এখানে সালফার ডাইঅক্সাইডের সাথেও যুক্ত হবে। তো সালফার ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্যাটায়ন কী উৎপন্ন করবে, সালফেটের সাথে H2SO4, আর ওটা থেকে তো HCl হবেই। এখানে Cl2 দেখো, আয়োডিন থেকে কি উৎপন্ন হবে, HiO3, এখানেও দেখো ক্যাটায়ন নেই, সেই জন্য হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে এখান থেকে উৎপন্ন হবে HiO3, আয়োডিনকে +5 জারিত করে। আর এখানে কি উৎপন্ন হবে, সেই HCl। তো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কি দেখো, এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ফার্স্ট 4টে বিক্রিয়ার ক্ষেত্রে আমার জল ছিল। তো তোমরা যখন খাতায় নোট করবে তখনও কিন্তু ঠিক এইভাবে বিক্রিয়াগুলোকে লিখবে। বই থেকে একটুখানি ব্যালেন্সগুলো দেখে নেবে, ব্যালেন্স করতে গেলে শুধু শুধু টাইম নষ্ট হবে, সেই জন্য আমি আর ব্যালেন্স করলাম না। তো তোমরা কিন্তু বিক্রিয়াগুলোর প্যাটার্নটাকে এইরকম করবে। এইরকম যদি প্যাটার্ন করো তাহলে কিন্তু খুব সহজে বিক্রিয়াগুলো মনে থাকবে, ঠিক আছে। তাহলে আগে যেগুলো জলের বিক্রিয়া সেগুলো আমরা করে দিলাম। এবার দেখো আরও বিক্রিয়া আছে, যে H2S, Cl2 সবসময় আগে রাখবে। Cl2কে যদি আমরা H2S এর সাথে বিক্রিয়া করাই, এখানে কিন্তু আর জল নেই, তাহলে Cl2কে যদি আমরা H2S এর সাথে বিক্রিয়া করাই, এটা -2, তো ক্লোরিন কি করে, সালফারকে H2Sকে সালফারে জারিত করে, সালফার, আর কি উৎপন্ন হবে, HCl। এছাড়া দেখো যদি আমরা ফেরাস ক্লোরাইড নিই, FeCl2, এখানে কত আছে, +2, সরি ক্লোরিনটাকে একটা এপাশে লিখে ফেললাম। তাহলে Fe+2 থেকে কি উৎপন্ন হবে, FeCl3 প্লাস, আর কিছু হবে না, শুধু FeCl3। নেক্সট কি, যদি ফেরাস সালফেট নেওয়া হতো, তো ফেরাস সালফেট আগে লিখে ফেলছি বারবার, Cl2। এবার দেখো ফেরাস সালফেটের সাথে যে বিক্রিয়াটা সেটা কিন্তু অ্যাসিড মাধ্যমে ঘটে, প্লাস ফেরাস সালফেট Fe4, তো এটা কিন্তু অ্যাসিড মাধ্যমে ঘটে। তো এই বিক্রিয়াটা কিন্তু এদের থেকে একটুখানি আলাদা, কেন, এখানে আমরা আম্লিক মিডিয়াম নিয়েছি। তো আম্লিক মিডিয়ামেও সেই বিক্রিয়া তো একই হবে, এটা +2 উৎপন্ন হবে +3, তাহলে Fe3 যদি হয়ে যায় তাহলে কি হবে, Fe2SO4O3। নেক্সট কি হবে, আর হবে HCl, আর হবে জল। তো এই ছিল আমার জারণ ধর্ম। জারণ ধর্ম আর একটা করে দিই, সেটা হচ্ছে দেখো ব্রোমিন মানে ব্রোমাইড মানে KBr বা KI যদি আমরা নিই, এখন কি করবে, ক্লোরিন জারণ ধর্ম ব্রোমিনের থেকে বেশি, সেই জন্য ক্লোরিন কি করবে, ব্রোমিনকে জারিত করে দেবে। তাহলে এখানে কি উৎপন্ন হবে, Br2 প্লাস KCl। আর যদি আমরা KI নিতাম, তাহলে ক্লোরিনের জারণ ধর্ম আয়োডিনের থেকে বেশি, সেই জন্য ও কী করবে, আয়োডাইডকে আয়োডিনে জারিত করবে, I2 প্লাস KCl। তো মোট 7টা বিক্রিয়া, এই 7টা জারণ ধর্ম মনে রাখতে পারলেই হয়ে যাবে। তো 7টা জারণ ধর্ম একবার মনে করো, কি কি, চোখ বন্ধ করে মনে করো, একদম আমার মতো চোখ বন্ধ করে। ফার্স্ট কি করলাম আমরা, সোডিয়াম নাইট্রাইট, যদি সোডিয়াম নাইট্রাইট থাকে তাহলে উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট, আর Cl- তো সবসময় HCl হবে। নেক্সট সালফাইড যদি থাকে
তাহলে কি উৎপন্ন হবে? সালফেট। তারপরে কি করেছিলাম বলো? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড থাকলে উৎপন্ন হবে সালফেট। আয়োডিন থাকলে উৎপন্ন হবে আয়োডেট। আমার ফেরাস সালফেট থাকলে ফেরিক সালফেট। ফেরাস ক্লোরাইড থাকলে ফেরিক ক্লোরাইড। কে বিআর থাকলে বিআর2। কে আই থাকলে I2। ব্যাস এইভাবে বিক্রিয়াগুলোকে লিখবে পরপর, যেমন করে লিখে দিলাম ঠিক তেমন করে লিখবে, দিয়ে পরপর ওপর থেকে নিচে অবধি চোখ বন্ধ করে মনে রাখবে, তাহলেই বিক্রিয়াগুলো মনে থাকবে। চলো নেক্সট আমরা দেখব এর অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। ভীষণ একটা ভাইটাল বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। চলো দেখো, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া অনেকের বহু কনফিউশন, তো আজকে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া আমরা খুব সহজে মনে রাখতে পারবো। দেখো, অ্যামোনিয়ার সেটা অনেকটা জারণ ধর্মের মতোই। তো অ্যামোনিয়ার সঙ্গে যখন আমরা বিক্রিয়া করব, তো অ্যামোনিয়ার দুটো কন্ডিশন দেয়, একটা হচ্ছে এক্সেস অ্যামোনিয়া আর একটা এক্সেস ক্লোরিন। তো অ্যামোনিয়ার সাথে ক্লোরিন বিক্রিয়া করে অরিজিনালি কী উৎপন্ন করে? দেখো, ক্লোরিন তো জারক, আর নাইট্রোজেন এখানে কত আছে? -3। তাহলে ক্লোরিন কি করবে? নাইট্রোজেনকে জারিত করবে। তো জারিত করে কি উৎপন্ন করে? N2। আর নিজে কি উৎপন্ন হবে? HCl। ও Cl2 থেকে HCl, একদম নর্মাল বিক্রিয়া। এটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের একদম নর্মাল বিক্রিয়া। এবার দেখো, আমাকে দুটো কন্ডিশন দিতে পারে। এক নম্বর কন্ডিশন, অতিরিক্ত অ্যামোনিয়া। এবার ভাবো, অতিরিক্ত অ্যামোনিয়া যদি থাকে, তাহলে নাইট্রোজেন আর HCl উৎপন্ন হলো। উৎপন্ন হওয়ার পরেও অ্যামোনিয়া এক্সেস, মানে Cl যে কটা ছিল সে কটা সব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর তাহলে আমার কি পড়ে থাকবে? অ্যামোনিয়া কিছু এক্সেস থাকবে। তাহলে সেই অ্যামোনিয়াটা কি করবে? কার সাথে বিক্রিয়া করবে? অবশ্যই HCl এর সাথে। তাহলে যখন অ্যামোনিয়া যখন অতিরিক্ত, অ্যামোনিয়া যখন আমার অতিরিক্ত, তাহলে অ্যামোনিয়া যদি অতিরিক্ত থাকে, তাহলে তারা তখন Cl2-র সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? নাইট্রোজেনটা তো উৎপন্ন হবেই, নাইট্রোজেন উৎপন্ন হবেই, আর কি উৎপন্ন হবে? এই যে HClটা অ্যামোনিয়ার সাথে তাহলে যুক্ত হয়ে যাবে, উৎপন্ন করবে NH4Cl। ক্লিয়ার? দেখো, ফার্স্ট বিক্রিয়া আমরা কি মনে রাখবো? যে উৎপন্ন হবে আর HCl উৎপন্ন হবে। কেন? ক্লোরিন হচ্ছে একটা জারক, অ্যামোনিয়াকে ও নাইট্রোজেনে জারিত করে দেবে। এখন নাইট্রোজেন আর HCl এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এবার যদি আমি অতিরিক্ত ওর মধ্যে অ্যামোনিয়া দিই, আমার ক্লোরিন শেষ হয়ে গেছে, তবুও আমি অ্যামোনিয়া দিয়েছি, তাহলে অ্যামোনিয়াটা কি করবে? কার সাথে বিক্রিয়া করবে? অ্যামোনিয়া একটা খাওয়া, তাহলে HCl এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে NH4Cl। তাহলে অতিরিক্ত যখন আমার অ্যামোনিয়া থাকবে, তখন কি উৎপন্ন হবে? নাইট্রোজেন আর NH4Cl। এইবার দেখো, সেকেন্ড যে কন্ডিশন, আমাকে কি দেবে? ক্লোরিন অতিরিক্ত, অ্যামোনিয়া প্লাস Cl2। Cl2 যদি অতিরিক্ত হয়, তাহলে Cl2 যদি অতিরিক্ত হয়, তাহলে Cl2টা, এই অতিরিক্ত Cl, আমার তো ফার্স্ট বিক্রিয়া, এটা হচ্ছে আমার মেন বিক্রিয়া, এটা মেন বিক্রিয়া। তো Cl2টা এবার নিশ্চয়ই HCl এর সাথে বিক্রিয়া করবে না, তাহলে Cl2 কার সাথে বিক্রিয়া করবে? নাইট্রোজেনের সাথে। তাহলে নাইট্রোজেন আর Cl2 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? NCl3। তাহলে এবার নাইট্রোজেনটা অ্যাবলিশ হয়ে গেল, তো নাইট্রোজেনের জায়গায় উৎপন্ন হবে আমার NCl3, আর সঙ্গে উৎপন্ন হবে HCl। আশা করি তোমরা আর ভুলবে না। ফার্স্ট কী দিয়ে মনে রাখবো? যে ক্লোরিন হচ্ছে একটা জারক, তাহলে ও অ্যামোনিয়াকে জারিত করে দেবে, জারিত করে উৎপন্ন করবে নাইট্রোজেন আর HCl। তো নাইট্রোজেন আর HCl, এবার যেটা অতিরিক্ত সেই হিসাবে আমার বিক্রিয়া লিখব। যদি অ্যামোনিয়া অতিরিক্ত থাকে, তাহলে HCl এর সাথে যুক্ত হয় NH4Cl, আর যদি আমার Cl2 অতিরিক্ত হয়, তাহলে Cl2 নাইট্রোজেনের সাথে যুক্ত হয় NCl3। ঠিক আছে? বেশ, চলো পরের বিক্রিয়া যাই আমরা। ক্ষারের সাথে বিক্রিয়া, এটা একটা ভীষণ ভাইটাল বিক্রিয়া। দেখো, আমরা একই সাথে দুটো ক্ষারের বিক্রিয়া করব। ফার্স্ট হচ্ছে NaOH, দু রকম কন্ডিশনে বিক্রিয়া করে ক্ষারের সাথে। এক নম্বর হচ্ছে লঘু শীতল, NaOH, এটা হচ্ছে লঘু, প্লাস কার সাথে বিক্রিয়া হবে? আমার Cl2। তাহলে কি উৎপন্ন হবে? দেখো, Cl2 এখানে কি হয়, সে আগেও আমরা আগের ক্লাসটায় বলেছিলাম, ফ্লুরিনের সাথে বিক্রিয়ার এর যে মানে বৈসাদৃশ্য ক্লোরিন বা ব্রোমিনের, সেটা এটা যে ক্ষারের সাথে যদি ফ্লুরিন বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন করে NaF আর OF2
আর জল। কিন্তু যদি হ্যালোজেন অন্য অন্য হ্যালোজেন হয়, Cl2 বা Br2 যদি হয়, তাহলে কি করে এরা ডিসপ্রপোর্শনেশনে বিক্রিয়া করবে। তো ডিসপ্রপোর্শনেশনের বিক্রিয়ায় এখান থেকে উৎপন্ন হবে Cl মাইনাস, Cl2 জিরো, এখান থেকে হবে Cl মাইনাস, Cl মাইনাস মানে NaCl। কেন? ক্যাটায়ন হিসাবে এখানে সোডিয়াম আছে। আর কি করবে? NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড। অরিজিনালি জলের সাথেও বিক্রিয়া করেও এরকমই উৎপন্ন করে, Cl মাইনাস আর OCl মাইনাস। তো NaCl আর NaOCl আর সঙ্গে উৎপন্ন হবে, দেখো হাইড্রোজেন রয়েছে, তাহলে হাইড্রোজেনের জন্য আমাকে কি উৎপন্ন করতে হবে? জল। ঠিক আছে, তাহলে দেখো আমার যখন লঘু আর যখন ঠান্ডা, তখন কি উৎপন্ন হচ্ছে? -1 আর +1, দ্যাট -1 আর +1। এবার যদি আমি এটাকে NaOH না নিয়ে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতাম, তো তোমরা শুধুমাত্র NaOH এর বিক্রিয়া কেন মনে রাখবে? একইভাবে ক্ষারের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথেও হবে, একই কন্ডিশন। তাহলে Cl2 যদি আমরা দিই, তাহলে এখানে N এর জায়গায় হবে Ca, তাহলে এখানে উৎপন্ন হবে CaCl2, এখানে N এর জায়গায় হবে Ca, তাহলে এখানে ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাহলে এটা হবে OCl2 প্লাস H2O। সিম্পল। এবার দেখো যদি আমার NaOH গাঢ় হয়, গাঢ় আর উষ্ণ, তাহলে গাঢ় Cl2, তাহলে আমি কি করব? এখানে তাপ দেব। তো তাপ দিলে উৎপন্ন হবে একই রকম ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়াই হবে, NaCl প্লাস NaClO3 প্লাস H2O। ভালো করে খেয়াল করো, এখানে ক্লোরিনের জনসংখ্যা +5, এখানে -1। তো দেখো যত আমার ক্ষার, এটা মনে রাখার কি প্রসেস, দেখো এগুলো সব এক্সপেরিমেন্টাল ফল, মানে সেখান থেকে আমার বইতে এসছে। তো সেভাবে যেভাবে বইতে এসছে সেভাবেই আমরা বলি। তো সেভাবেই তোমাদেরকেও মনে রাখতে হবে যে যখন ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হবে, মনে রাখার কি স্টাইলটা দেখো, যখন ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া হবে তখন Cl মাইনাসে তো যাবেই, আর উচ্চ যে স্তরটা হবে সেটা যদি ক্ষার যদি লঘু হয় তাহলে হবে +1, আর ক্ষার যদি উষ্ণ হয় তাহলে হবে +5। কেন? আমার উষ্ণ মানে কি? আমি আরও এক্সাইটেড করছি, আরও উত্তেজিত করছি, সেই জন্য কি হবে? আমার উষ্ণ ক্ষার যদি হয় তাহলে কিন্তু আরও জনসংখ্যা +5-এ চলে যাবে। তো এইভাবে এটা মনে রাখতে হবে। এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি হতো CaOH যদি হতো, তাহলে একইভাবে তোমরা করো। কী হবে? এখানে ক্যালসিয়াম বসাবো, Cl2 বসাবো, ঠিক আছে, আর এখানে Ca বসাবো, তাহলে ClO3 সিঙ্গেল মাইনাস, তাহলে কী হবে? ClO3 প্লাস H2O। তাহলে বিক্রিয়াতে মনে রাখা কোনো শক্ত ব্যাপার না। যদি ঠান্ডা হয় তাহলে হবে OCl মাইনাস মানে NaOCl, আর যদি গরম হয় তাহলে হবে NaClO3 মানে ClO3 মাইনাস। শুধু এইটুকু পয়েন্টটা মনে রাখতেই হবে। আর মনে রাখার কি কৌশল বললাম? বারবার লিখতে হবে, লিখলেই মনে থাকবে। তুমি যদি মনে রাখতে চাও তবে মনে থাকবে, তুমি যদি মনে রাখতে না চাও তাহলে কিন্তু মনে থাকবে না। এই কথাটা কিন্তু ভালো করে মাথায় নিও। নেক্সট হচ্ছে দ্রুত বিক্রিয়া। তো দ্রুত বিক্রিয়া খুব সিম্পল। দেখো আমরা সালফার ডাইঅক্সাইড দিয়েছিলাম, সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দেখেছিলাম। সালফার ডাইঅক্সাইড যদি জল থাকে তাহলে উৎপন্ন করে H2SO4, কিন্তু যদি জল না থাকে তাহলে ডাইরেক্ট দ্রুত বিক্রিয়া হয়ে যাবে। কি উৎপন্ন হবে? SO2Cl2, সালফিউরিল ক্লোরাইড, SO2Cl2। আরেকটা দ্রুত বিক্রিয়া কার্বন মনোক্সাইডের সাথে Cl2, কি উৎপন্ন করবে? COCl2। এই যৌগটাকে আমরা অর্গানিকে পড়েছি, ফসজিন, ক্লোরোফর্মের মধ্যে থাকে ফসজিন। আর একটা নাইট্রিক অক্সাইডের সাথেও এর বিক্রিয়া হয়, NO আর Cl2 সাথে বিক্রিয়া, কিন্তু এইভাবে যেমন বারবার Cl2 যুক্ত হয়ে যাচ্ছিল সেটাও এটা হবে না। কি উৎপন্ন হবে? NOCl, নাম নাইট্রোসিল ক্লোরাইড। তো এই তিনটে হচ্ছে দ্রুত বিক্রিয়া। নেক্সট আমরা লাস্ট টপিক বিরঞ্জন ধর্ম। বিরঞ্জন ধর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। কেমন কোশ্চেন আসে একটু আমি বলে দিচ্ছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। দেখো আমরা ক্লোরিন জল দিলে কি উৎপন্ন হয়?
আগেও আমরা পড়েছি আগের ক্লাসে HCl উৎপন্ন করে, আর উৎপন্ন করে HOCl। তো HOClটা দুস্থিত, সেই জন্য এটা আবার ভেঙে যায়, ভেঙে কি উৎপন্ন করে আর একটা HCl প্লাস অক্সিজেন, মানে জায়মান অক্সিজেন। তো এই যে জায়মান অক্সিজেন উৎপন্ন করে ক্লোরিন জলের উপস্থিতিতে, সেই জন্যই কিন্তু ক্লোরিন জারণ ধর্ম দেখায়, আর সেই জন্য ও বিরঞ্জন ধর্মই দেখায়। তো অক্সিজেন যদি থাকে তাহলে ও কী ক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন করবে? জারণ ক্রিয়ার মাধ্যমে। দেখো আগে আমরা বলেছিলাম RN সালফার ডাইঅক্সাইড যখন পড়েছিলাম তখন এই কথা বলেছিলাম, এটা হচ্ছে একটা রঙিন যৌগ যদি হয় এর সংকেত, তাহলে ক্লোরিন জলীয় দ্রবণ যদি আমরা ইউজ করি বা ক্লোরিনকে যদি আমরা জলসহ ব্যবহার করি, তাহলে কি উৎপন্ন হবে? এই যে যৌগটা, সেই যৌগটা জারিত হয়ে বর্ণহীন হবে। কি হবে? জারিত হয়ে হবে বর্ণহীন। আর সালফার ডাইঅক্সাইড যখন দিয়েছিলাম, সালফার ডাইঅক্সাইড থেকে উৎপন্ন হয়েছিল জায়মান হাইড্রোজেন, তাহলে ও কি করে? বিজারণ ক্রিয়ার মাধ্যমে বর্ণহীন করে। বিজারণ কেন? এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল জায়মান, আর এখানে কি উৎপন্ন হয়েছে? জায়মান অক্সিজেন। তো অক্সিজেন দিয়ে যদি জারিত হয় সেটা পার্মানেন্ট হয়ে যায়, পার্মানেন্টলি ও কি হবে? বিরঞ্জিত হয়ে যাবে। কিন্তু যদি আমরা সালফার ডাইঅক্সাইড ব্যবহার করি তাহলে কিন্তু ও পার্মানেন্টলি বিরঞ্জিত হয় না। কেন? বায়ুতে যে অক্সিজেন আছে, এই যে বিজারিত যে যৌগটা, সেটা আবার জারিত হয়ে যায়। কিন্তু বায়ুর এবার যদি আমার জারণ ক্রিয়ার মাধ্যমে ঘটে, তাহলে বায়ুর যে অক্সিজেনটা আছে সে জারণ করবে, তো জারিত হয়েই সে বর্ণহীন হয়েছে, সুতরাং আর সে বিরঞ্জিত হবে না, আর সে রং ফিরে পাবে না। সেই জন্য কি বলা হয়? ক্লোরিন দ্বারা বিরঞ্জন স্থায়ী, কিন্তু সালফার ডাইঅক্সাইড দ্বারা বিরঞ্জন অস্থায়ী। এখানে আরেকটা কোশ্চেনের সঙ্গে হয়, সেটা হচ্ছে ক্লোরিন এবং সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্মের তুলনা। তো কি হবে তুলনা? একজন জারণ ক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন ঘটায়, একজন বিজারণ ক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন ঘটায়। একজনের বিরঞ্জন স্থায়ী আর একজনের বিরঞ্জন অস্থায়ী। আর দুজনের একটা কমন ঘটনা আছে, যে দুজনাই জলের অনুপস্থিতিতে কিন্তু বিরঞ্জন ক্রিয়া ঘটাতে পারে না। এবার কিছু যৌগ তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ক্লোরিন ঘটিত কিছু যৌগ। যেমন ক্লোরিন ঘটিত কিছু বিষাক্ত গ্যাস আছে, যে একটু আগে যেমন বললাম, ফসজিন, মাস্টার্ড গ্যাস, এই সমস্ত গ্যাসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ফসজিন, মাস্টার্ড গ্যাস, এগুলো হচ্ছে বিষাক্ত ক্লোরিন ঘটিত গ্যাস। আর ক্লোরিন ঘটিত কীটনাশক DDT, গ্যামাক্সিন। তাহলে এই কটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে। তো ঠিক আছে, কেমন লাগলো কমেন্টে বলো। জানি কমেন্ট কেউ করবে না, আর এই পর্যন্ত এই শেষ পর্যন্ত কেউ ভিডিও তো পৌঁছাই না, তো কমেন্ট কি করে করবে? আমি লাস্টে কি বলি তা তো কেউ দেখেই না, শোনেই না, তো আর কমেন্ট কি করে করবে? ঠিক আছে, আমার চেষ্টাই হচ্ছে তোমাদেরকে কেমিস্ট্রিটাকে সহজভাবে পরিবেশন করা। তো যদি আমি সেখানে একটু হলেও সাকসেস হই, তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজে সুরক্ষিত থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।